রাতে বিছানায় যাওয়ার পর ঘুম না আসা, সত্যি বলতে আধুনিক জীবনে এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কী বা হতে পারে। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ঘুমের পেছনের আসল বিজ্ঞানটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। কোনো ভারী থিওরি নয়, বরং আমাদের চারপাশের পরিচিত কিছু গল্প আর বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা খুঁজব এর কার্যকর সব সমাধান। চিকিৎসা বিজ্ঞানে যাকে ইনসোমনিয়া বলা হয়, সেটা যে শুধু কম ঘুম তা কিন্তু নয়, বরং এটা হলো শরীর, মস্তিষ্ক, হরমোন আর দৈনন্দিন অভ্যাসের একটা বিশাল জট। তো চলুন শুরু করা যাক। এ কথাটার সাথে আমরা অনেকেই খুব ভালোভাবে পরিচিত, তাই না? বিছানায় যাই, কিন্তু মাথা বন্ধ হয় না। সারাদিনের কাজ শেষে শরীর হয়তো ভীষণ ক্লান্ত, কিন্তু মাথা যেন একটা নন স্টপ ইঞ্জিন। রাত 2টো কি 3টে বেজে যাচ্ছে, বিছানায় এপাশ ওপাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো কিন্তু শুধু মনের ভুল বা সাময়িক কোনো হতাশা নয়, এর পেছনে একদম সলিড বাস্তব বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। তো প্রশ্ন হলো, যখন কিছুতেই ঘুম আসতে চায় না, তখন মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ইনসোমনিয়া কেবল বিশ্রামের অভাব নয়, এটা আসলে আমাদের শরীরের একটা ন্যাচারাল প্রসেসের মারাত্মক ব্যাঘাত। সোজা কথায় বললে, মস্তিষ্ক তখন ভীষণ কনফিউজড হয়ে যায়। সে আসলে বুঝতেই পারে না যে তার এখন ঠিক কী করা উচিত, জেগে থাকা নাকি ঘুমানো। এই পুরো কনফিউশনের শুরুটা হয় সার্কাডিয়ান রিদম থেকে। এটাকে আমরা শরীরের নিজস্ব বায়োলজিক্যাল ঘড়ি বলতে পারি। মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশ চারপাশের আলো আর অন্ধকারটা মাপতে পারে, আর সে আলো অন্ধকারের সিগন্যাল পেয়েই এই ঘড়ি পুরো শরীরকে জানিয়ে দেয় কখন আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আর কখন মস্তিষ্ককে একদম রিল্যাক্স করে ঘুমের প্রস্তুতি নিতে হবে। আমাদের শরীর মূলত এক চমৎকার ব্যালেন্স বা ভারসাম্য মেনে চলে। চারপাশটা অন্ধকার হলে শরীরে মেলাটোনিন নামের একটা হরমোন তৈরি হয়। এটা অনেকটা গাড়ির অ্যাক্সিলারেটরের মতো কাজ করে, মানে খুব দ্রুত ঘুম ডেকে আনে। অন্যদিকে রয়েছে কর্টিসল হরমোন, যেটা আবার কাজ করে ব্রেকের মতো। স্ট্রেস বা চাপ থেকে এই হরমোনটা তৈরি হয় আর শরীরকে একদম সজাগ রাখে। বুঝতেই পারছেন, এই মেলাটোনিন আর কর্টিসলের ব্যালেন্সটা কোনোভাবে নষ্ট হয়ে গেলেই শুরু হয় আসল বিপত্তি। বিষয়টা একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। আমরা আরিফের গল্পটা দেখতে পারি। সারাদিন প্রচুর কাজের পর রাতে বিছানায় শুয়ে আরিফ ভাবত, যাই আর মাত্র 10টা মিনিট একটু ভিডিও দেখি। কিন্তু আমরা সবাই জানি এরপর কি হয়। ওই 10 মিনিট স্ক্রোল করতে করতে কখন যে রাত 2টা বেজে যেত, আরিফ টেরও পেত না। স্ক্রিনের এই আসক্তি তার রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছিল। পরে যখন সে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের মোবাইল বা স্ক্রিন বন্ধ করা শুরু করল, দেখা গেল মাত্র 2 সপ্তাহের মধ্যেই তার ঘুমের রুটিন ম্যাজিকের মতো বদলে গেছে। আরিফের এই সমস্যার পেছনে সবচেয়ে বড় ভিলেনটা ছিল ব্লু লাইট বা নীল আলো। মোবাইলের স্ক্রিন থেকে আসা এই আলো আরিফের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই বোকা বানাচ্ছিল। মস্তিষ্ক ভাবছিল, চারপাশে যেহেতু আলো, তার মানে হয়তো এখনও দিন। ফলে ঘুমের জন্য সেই যে খুব জরুরি মেলাটোনিন হরমোন, সেটার উৎপাদন একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। ঘুম দেরিতে আসার পেছনে এটা কিন্তু বিশাল বড় একটা কারণ। ব্লু লাইটের পাশাপাশি যে আধুনিক জীবনে ঘুমের আরেকটা বড় শত্রু হল ক্যাফেইন। একটা মজার কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হল, চা বা কফির মাধ্যমে আমরা যে ক্যাফেইন নিই, সেটা কিন্তু মানবদেহে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত বেশ ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারে। তার মানে বিকেল বা সন্ধ্যায় 1 কাপ কফি খাওয়ার অর্থ হল মাঝরাত পর্যন্ত মস্তিষ্ক সেই ক্যাফেইনের সিগন্যাল পেতেই থাকবে। ঠিক এই ব্যাপারটা আমরা দেখতে পাই নাদিয়ার গল্পের মধ্যে। পরীক্ষার প্রচণ্ড চাপে রাতে জেগে পড়ার জন্য নাদিয়া বারবার কফি খেত। এই কফির ক্যাফেন তার মস্তিষ্কের ক্লান্তির সিগন্যালগুলোকে একদম কৃত্রিমভাবে ব্লক করে দিত। রেজাল্ট, শরীর ভেঙে পড়ার মতো ক্লান্ত, কিন্তু রাত 3টের আগে চোখের পাতা এক হওয়ার কোনো উপায় নেই। শেষমেশ বিকেল 5টার পর সব রকম ক্যাফেন বন্ধ করে দেওয়ার পরই নাদিয়া এই ভয়াবহ সাইকেল থেকে বের হতে পেরেছিল। এখন শুধু স্ক্রিন বা ক্যাফেইন তো আর একমাত্র বাধা নয়। আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক ছোটখাটো ফাঁদ আছে। যেমন ধরুন পড়াশোনা, ক্যারিয়ার বা ফাইন্যান্সিয়াল কোনো চাপ থেকে তৈরি হওয়া স্ট্রেস। এই স্ট্রেস শরীরে কর্টিসলের মাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দেয়। মানুষ হয়তো বিছানায় শুয়ে আছে, কিন্তু মাথায় ঘুরছে আগামীকালের হাজারো চিন্তা। এর সাথে যদি যোগ হয় রাতে ভারী কোনো খাবার খাওয়া বা সারাদিন শারীরিক পরিশ্রমের অভাব, তাহলে তো কথাই নেই। শরীরের ওই বায়োলজিক্যাল ঘড়িটা তখন পুরোপুরি দিক হারিয়ে ফেলে। আর এই দিক হারানোটা যখন দিনের পর দিন চলতে থাকে, তখন কিন্তু ব্যাপারটা ছোট থাকে না। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, এর পরিণতি বেশ মারাত্মক। টানা ঠিকমতো ঘুম না হলে স্মৃতিশক্তি কমতে শুরু করে, মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভীষণ দুর্বল হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে এটা ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং হার্টের নানা জটিল রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে এই হারানো ব্যালেন্স কিভাবে ফিরিয়ে আনা যায়?
এটা বুঝতে আমরা সায়েম আর তানিমের লাইফস্টাইলটা একটু পাশাপাশি রেখে দেখতে পারি। সায়েম প্রতিদিন রাত 2টো পর্যন্ত ফোন ঘাঁটত, ঘুমের কোনো নির্দিষ্ট সময় ছিল না, আর সকালে উঠত প্রচণ্ড ক্লান্তি নিয়ে। অন্যদিকে তানিমের রুটিন ছিল একদম ছকে বাঁধা, নির্দিষ্ট সময়ে ঘুমানো, রাতে ফোন দূরে রাখা আর নিয়মিত হাঁটাচলা করা। কয়েক মাস পর দেখা গেল সায়েমের মনোযোগ আর কাজের এনার্জি একদম তলানিতে ঠেকেছে, আর তানিম তার এই হেলদি রুটিনের জোরে অনেক বেশি প্রাণবন্ত আর সফল। তানিমের এই সফল রুটিন থেকেই কিন্তু আমরা দারুণ কিছু প্র্যাকটিক্যাল সলিউশন পেয়ে যাই। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো আর ঘুম থেকে ওঠার অভ্যাস করাটা ভীষণ জরুরি। সাথে ঘুমের ঘরটা যেন অন্ধকার আর বেশ ঠান্ডা থাকে সেটা খেয়াল রাখা। রাতে পেট ভরে ভারী খাবার না খেয়ে হালকা কিছু খাওয়া আর দিনে একটু কায়িক শ্রম বা হাঁটাচলা করা একটা শান্তির ঘুমের জন্যে এগুলো একেবারে পারফেক্ট রেসিপি। কিন্তু হ্যাঁ, এরপরেও অনেক রাত এমন আসতে পারে যখন কিছুতেই মন শান্ত হতে চাইছে না আর ঘুমও আসছে না। তখন বিছানায় শুয়ে শুয়ে বারবার ঘড়ি দেখা আর টেনশন বাড়ানোটা হলো সবচেয়ে বড় ভুল। বরং সবচেয়ে ভালো উপায় হলো বিছানা ছেড়ে উঠে পড়া, এরপর একদম হালকা কোনো বই পড়া বা এমন কোনো কাজ করা যাতে মস্তিষ্ক কোনো উত্তেজনা না পায়। মনটা একটু শান্ত হলে কিছুক্ষণ পর আবার নতুন করে ঘুমানোর চেষ্টা করা। তবে একটা ব্যাপার খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার, এই সমস্যাগুলো যদি সপ্তাহে 3 দিনের বেশি হয় আর টানা 1 মাসের বেশি সময় ধরে চলতেই থাকে, তাহলে কিন্তু বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এর সাথে যদি নাক ডাকা, শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা থাকে, অথবা অতিরিক্ত অ্যাংজাইটি কাজ করে, তবে শরীরের ব্যালেন্স ফেরাতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময়ই প্রফেশনাল গাইডেন্স ছাড়া এই চক্রটা ভাঙা অসম্ভব হয়ে পড়ে। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব খুব জরুরি একটা চিন্তার জায়গা থেকে। একটু ভেবে দেখুন তো, আধুনিক জীবনের এই ডিজিটাল অভ্যাস, রাত জেগে স্ক্রিন স্ক্রল করা আর চারপাশের এত স্ট্রেস, এগুলো কি আমাদের সুস্থ শরীর আর মানসিক স্বাস্থ্যের একদম মূল ভিত্তিটাকেই ধ্বংস করে দিচ্ছে না? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। কারণ ভালো একটা ঘুম শুধু ক্লান্তি মেটানোর বিশ্রাম নয়, এটা একটা সুস্থ মস্তিষ্ক আর শক্তিশালী শরীরের সবচেয়ে বড় হাতিয়ার।